নিবন্ধন পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ, জানালেন ইসি সচিব। প্রতীকের বিষয়ে চিঠি দেওয়া হবে এনসিপিকে। একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে, অভিযোগ প্রধান উপদেষ্টার। গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘের পূর্ণ সমর্থন। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বিএনপি জামায়াতের। পলাতক ফ্যাসিস্ট শক্তি মোকাবেলায় চ্যালেঞ্জ, বললেন আইজিপি। এবং ব্যবসায়ীদের কারণেই বাজারে অস্থিরতা, অভিযোগ অর্থ উপদেষ্টার। ফেব্রুয়ারিতেই ফিরবে পাচার হওয়া অর্থের একটি অংশ। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান প্রাইম নিউজ। আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁ ইসি ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আক্তার আহমেদ বলেন, যেহেতু তাদের কাঙ্ক্ষিত প্রতীক তফসিলে নেই, সেহেতু প্রতীক নিশ্চিত করার জন্য এনসিপিকে চিঠি দেবেন নির্বাচন কমিশন। তিনি বলেন, সব মিলিয়ে 143টি আবেদনের মধ্যে প্রাথমিক পর্যায়ে 22টি দলকে অনুসন্ধানে আনা হয়। এর মধ্যে পর্যালোচনায় আছে 12টি দল এবং বাতিল করা হয়েছে 60টি দলের আবেদন। আদালতের রায়ের পর বাংলাদেশের নিজামে ইসলামেরও নিবন্ধন পর্যালোচনা করা হবে বলে উল্লেখ করেন তিনি। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আন্তর্জাতিক কিছু মহল নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সামনে কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ফেব্রুয়ারির নির্বাচন হোক অবাধ ও শান্তিপূর্ণ, যে নির্বাচনে বাংলাদেশ আগে কখনো হয়নি। তিনি বলেন, বছরের পর বছর ভোটার তালিকায় অনেকের নাম থাকলেও তারা ভোট দিতে পারেনি। এবার বিশেষভাবে নারীদের ভোটদানে উৎসাহিত করা হবে এবং তাদের অংশগ্রহণ উদযাপন করতে চায়। ডক্টর ইউনূস সতর্ক করে বলেন, আন্তর্জাতিক কিছু মহল নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিছু শক্তি রয়েছে যারা চায় না নির্বাচন অনুষ্ঠিত হোক। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সোমবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানা হয়। বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন সংস্কার, রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে উঠে আসে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশের গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এছাড়াও সংস্কার বিষয়ক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অ্যান্টনিও গুতেরেসকে জানান তিনি। এই সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পূর্ণ সমর্থন ও সংহতি জানান। দেশের মানুষ নির্বাচনমুখী, তাই দেশি বিদেশি যারাই নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, জনগণ তাদের রাজনীতি প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ জানান, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। কাসান আহমেদের রিপোর্ট। ওলামা দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে। সকল প্রার্থীরা, সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ ভোটের জনসংযোগে আছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। দেশের গণতন্ত্র প্রক্রিয়া উত্তরণে বাধা সৃষ্টি করার চেষ্টা এখন দৃশ্যমান উল্লেখ করে বিএনপির নেতা বলেন, ধর্মের নামে জাতিকে বিভাজন করার চেষ্টা করছে একটি দল। বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে
বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। পিয়ার পদ্ধতিতে দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান থাকে মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষ পিয়ার পদ্ধতির বিপক্ষে। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে রাজপথে আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে মগবাজারে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, জনগণের দাবি বাস্তবায়নের পথে হাঁটছে না অন্তর্বর্তী সরকার। সরকার গণদাবি উপেক্ষা করলে রাজপথে নামতে বাধ্য হবে জামায়াতে ইসলামী। দলটির প্রতীক ইস্যুতে তিনি বলেন, জামায়াতে আমিরের বৈঠকে এক্সপেরিমেন্টালি একটি লোগো প্রদর্শন করা হয়েছে, তবে এটাই চূড়ান্ত নয়। 5 দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা, সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। এ লক্ষ্যে আজ চলমান আন্দোলনকে আরও জোরদার করার জন্য নিম্নোক্ত কর্মসূচি আমরা ঘোষণা করছি। নির্বাচনী পরিবেশ ব্যাহত করতে, সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে অনেক গোষ্ঠী সক্রিয় আছে, তবে এ ব্যাপারে পুলিশ সতর্ক আছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম। সকালে ঢাকায় পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। খাগড়াছড়ি ঘটনায় আইজিপি বলেন, ধর্ষণের ঘটনার খবর পাওয়ার আধা ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশের কোনো গাফিলতি না থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবেই পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে গত 1 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে 49টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 15টি মামলা রুজু হয়েছে এবং 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। এখন নির্বাচনের জন্য আমরা সার্বিক শান্তি শৃঙ্খলা, এখন ধরেন পূজার মরশুম, পূজা উপলক্ষে, এরপরে সাধারণভাবেও যে আমরা আমাদের সতর্কতা কমিয়ে ফেলবো তাও নয়, কিন্তু যেহেতু আলাদা করে একটা অনুষ্ঠান হচ্ছে সেজন্য আমরা গুরুত্বটা বেশি দিচ্ছি। এইখানে আগে যে বলেছি, দেয়ার মে বি এলিমেন্টস অ্যাক্রস দি বর্ডার, হতে পারে। আমাদেরকে তো সব দিক দিয়েই সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে এবং আমরা সেটা নিচ্ছিও। ব্যবসায়ীদের বাধার কারণে নিত্যপণ্যের দর কাঙ্ক্ষিত পর্যায়ে নামছে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, দাম নিয়ন্ত্রণে সরকার আতপ চাল আমদানি অনুমোদন দিয়েছে। বাজারে যেন সরবরাহ সংকট না পড়ে সেজন্য থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে আমদানি করা হবে চাল। বিদেশে পাচার হওয়ার অর্থের একটি অংশ ফেব্রুয়ারির মধ্যেই ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা। আমরা চাল আমদানির জন্য আজকে এটা প্রিন্সিপাল এগ্রি করেছি আতপ চালের জন্য, কারণ চালের স্টক আছে কিন্তু আমরা একটু আনসার্টেনটি আছে, আপনারা জানেন তো 500 দিন থেকে হঠাৎ বলতে চাল দেবে না, তো এটা আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। আতপ চালটা বেশিরভাগ আইদার মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনামে 3টা, এটা ইন প্রিন্সিপাল আমরা বলছি আনতে পারবে। এখন এই যে আপনার টেন্ডার করে শারদীয় দুর্গোৎসব। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী ও কুমারী পূজা আজ ঢাকের বাদ্য, কাঁসার ঘণ্টা আর শঙ্খধ্বনিতে দেবীর আরাধনায় সামিল হয়েছেন নানা বয়সের ভক্তরা। দেবীর মাতৃরূপ পূজিত হয় কুমারী হিসেবে, তাই তো কুমারী মেয়েকে সাজিয়ে মাতৃরূপে পূজা হয় এই দিনে। একই সঙ্গে ভক্ত অনুরাগীরা মায়ের কাছে মন খুলে তুলে ধরেন সব চাওয়া। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় ফারজানা হাসিনের রিপোর্ট। কুমারী পূজায় কুমারী মেয়েকে দেবীর মাতৃরূপ ও নারী শক্তিরই প্রতীক হিসেবে মন্দিরে পূজিত হয়। সঙ্গে ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা আর শঙ্খধ্বনিতে দেবীর আরাধনায় মগ্ন হয় নানান বয়সী ভক্তরা।
অষ্টমী তিথির এ পূজায় দেবীর ৯টি শক্তিকে উৎসর্গ করে ৯টি পাত্রে বিভিন্ন রঙের পতাকা স্থাপন করা হয়। পূজা শেষে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। নিরাপত্তা ব্যবস্থা ভালো, আমাদের নিজস্ব সিকিউরিটি আছে, তারা ৩ পালায় ভাগ হয়ে এখানে নিরাপত্তা বিধান করছে। আয়োজনগুলো অত্যন্ত নিয়ম মাফিক, আমাদের পূজার নির্ঘণ্টে লেখা আছে যেভাবে সেভাবেই। ভোর থেকেই মণ্ডপে ঢল নামে ভক্ত দর্শনার্থীদের। দেবীর চরণে অঞ্জলি দিয়ে তারা প্রার্থনা করেন শান্তি, সমৃদ্ধি আর অশুভ শক্তির বিনাশ কামনায়। আমাদের দুজনেরই প্রথম পুজো, আমরা এসেছি মণ্ডপে। আসলে অসুর বলতে এখানে শুধু যে মহিষাসুর সেটা না, মানুষের মনের মধ্যে যে অসুরটা থাকে সেটা যেন বিনাশ হয়। এবারে মায়ের সাজসজ্জাটা একটু অন্যরকমই লাগলো আমার কাছে, আর এবার সবকিছু অনেক সুশৃঙ্খলভাবে হয়েছে। দেবীর কাছে চাওয়া হচ্ছে প্রথমে আমার নিজের পরিবারের মানুষগুলো প্রত্যেকে যেন ভালো থাকে এবং তারপরে দেশের মানুষ যেন ভালো থাকে। দেবীর কাছে চেয়েছি দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক, সবাই যেন শান্তিতে থাকতে পারে এবং নির্বিঘ্নে পূজা মণ্ডপে পূজা করতে পারে, কখনো যেন ভয় ভীতি সৃষ্টি না হয়। অষ্টমীর পূজা উপলক্ষে মণ্ডপে এসেছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্টজনরা। আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকেরা পুরো এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন, যাতে ভক্তরা নির্বিঘ্নে পূজা অর্চনায় অংশ নিতে পারেন। বনানী পূজা মণ্ডপে ভক্ত আর দর্শনার্থীদের উপস্থিতিতে তৈরি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ। ভক্তদের বিশ্বাস, অঞ্জলি আর প্রার্থনায় মিলবে দেবীর আশীর্বাদ জীবনের সকল ক্ষেত্রে। বনানী পূজা মণ্ডপ থেকে ফারজানা হাসিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ বলেছেন, সারা দেশে এখন পর্যন্ত সুন্দরভাবে পূজা উদযাপিত হচ্ছে। আশা করি সফলভাবেই এবারে দুর্গোৎসব সম্পন্ন হবে। পুলিশ, আনসার, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি মণ্ডপে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থানে আছে জানিয়ে তিনি বলেন, এদেশে সম্প্রীতির বন্ধন আরও সুদীর্ঘ হবে। আজ ঢাকার ধামরাইয়ে মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুল হাসান, অনিক উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রিদওয়ান আহমেদ রাফি ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। আমরা এখানে যেটা দেখতে পেয়েছি যে এখানে অত্যন্ত সুন্দরভাবে একটা চমৎকার পরিবেশে একটা সৌহার্দ্যপূর্ণ এবং সম্প্রীতির মেলবন্ধনে এখানে যারা পূজারী এবং ভক্ত তারা পূজা উদযাপন করছে। আজকে মহা অষ্টমী, এরপর নবমী, এরপর বিসর্জন। তো আমরা আশা করব যে আগামী কয়েকদিন অত্যন্ত সুন্দরভাবে চমৎকার পরিবেশে এখানে পূজা উদযাপিত হবে। এটা দেখার জন্য মূলত আজকে এখানে আসা। এবং এখানে আমাদের নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, আনসার তারা কিভাবে কাজ করছে সেটা দেখছি। এবং এখানে আমাদের হিন্দু সম্প্রদায় তাদের প্রতি তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য এবং তাদেরকে আমাদের মধ্যে যে একটা সম্প্রীতির বন্ধন, সেই বন্ধনটা আরো সুদৃঢ় করার জন্য আমাদের এখানে উপস্থিতি। বর্তমান সরকারের প্রতি আপনার আস্থা আছে বলেই অন্যান্য বছরের তুলনায় এবারে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় 6টি পূজা মন্দিরে পূজা হচ্ছে বলে মন্তব্য করেছেন সিংগাইর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও শায়েস্তা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ আহাদি হোসেন। উপজেলার শায়েস্তা ইউনিয়নের পূজা মন্দির পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। সিংগাইর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও শায়েস্তা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ আহাদি হোসেন আরও বলেন, মণ্ডপে সবাই নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারবেন। এ সময় স্থানীয়রা উপস্থিত ছিলেন। সাকিব আল হাসানকে আর বাংলাদেশ হয়ে খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সোমবার রাতে একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। সাকিবের এক ফেসবুক পোস্টের জেরে আসিফের সঙ্গে 2 দিন ধরে তার পাল্টাপাল্টি ভার্চুয়াল লড়াই চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে তীব্র বিতর্ক। এর মধ্যেই নিজের এমন সিদ্ধান্তের কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না, বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া সম্ভব না। তিনি বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা দেন, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার।
নিবন্ধন পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ, জানালেন ইসি সচিব। প্রতীকের বিষয়ে চিঠি দেওয়া হবে এনসিপিকে। একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে, অভিযোগ প্রধান উপদেষ্টার। গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘের পূর্ণ সমর্থন। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বিএনপি জামায়াতের। পলাতক ফ্যাসিস্ট শক্তি মোকাবেলায় চ্যালেঞ্জ, বললেন আইজিপি। এবং ব্যবসায়ীদের কারণেই বাজারে অস্থিরতা, অভিযোগ অর্থ উপদেষ্টার। ফেব্রুয়ারিতেই ফিরবে পাচার হওয়া অর্থের একটি অংশ। দর্শক, এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।